হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা দেখছি সুপ্রিম কোর্টে এ পর্যন্ত যতগুলো ডিএ মামলা উঠেছে প্রত্যেকবারেই কিন্তু এক প্রকার আমরা পর্যুদস্ত হয়েছি এবং মারাত্মকভাবে পর্যুদস্ত হয়েছি। কেন কথাটা বললাম মারাত্মকভাবে? না, যদি হিয়ারিং শুরু না হয় যে ভাই আমি একটা বিচারের জন্য আমি একটা ফি দিয়েছি, আমার বিচারটা তো শুরু হবে ভাই। দোষী কে নির্দোষ কে দোষী সেটা পরের কথা, আগে তো বিচার পর্বটা শুরু হবে। একই রকম অবস্থা হয়েছে আমাদের ক্ষেত্রে, অর্থাৎ সুপ্রিম কোর্টে 11বার 12বার রানিং চলছে। এরকম একটা ব্যাপারে এখনো মোশন হিয়ারিং শুরু হয়নি। তো আমাদের মনে প্রশ্ন হতে পারে কেন এই ধরনের মোশন হিয়ারিং শুরু হচ্ছে না, কেন বা আমরা বারবার কেন মারাত্মকভাবে পর্যদস্ত হয়েছি। তাতে আমি আমাদের বন্ধু মহলে কিংবা বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন আমার যে সমস্ত বন্ধুবান্ধব উকিলরা আছেন, আইনজীবীরা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে এটুকু আমি জানতে পেরেছি। তার নির্যাসটা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে আমি আপনার কাছে ছোট্ট একটা গল্প বলে রাখি। একটা শৃগাল ছিল, একটা বিড়াল ছিল। বিড়ালটাকে শৃগালটা বলল যে ভাই আমি নানা রকম পদ্ধতি জানি, আমি এই লাভ মারতে পারি, আমি ওই লাভ মারতে পারি, আমি সমারসট করতে পারি, আমি জোরে দৌড়াতে পারি, অর্থাৎ আমাকে ধরা এত সহজ নয়। সেই জন্যই আমাকে জঙ্গলের সবচেয়ে চালাকতম প্রাণী বলে বলা হয়, কারণ আমি শৃগাল। আমি দৌড়ে যাব, আবার ছুটে আসবো, আমার যে ক্ষিপ্রতা অমুক তমুক তমুক। কিন্তু বিড়াল শুভমুখে বলল যে ভাই আমার তো এত শত পদ্ধতি জানা নেই, আমার শুধু একটা পদ্ধতি জানা আছে। যখনই কোনো বিপদ আসে বা বিপদের আমি আঁচ পাই, সঙ্গে সঙ্গে আমি গাছের একবারে মগডালে উঠে যাই, যে গাছের মগডালে কেউ উঠতে পারে না, তার জন্যই আমি বেঁচে যাই। এইটা আমার একমাত্র অস্ত্র এবং এটাকে সবসময় আমি প্রয়োগ করি, এটি আমাকে বাঁচায়। তো খানিকটা এটা শুনে খানিকটা শৃগালটা হাসতে আরম্ভ করলো। কিছুক্ষণ পরে একদল কুকুর এলো। কুকুর আসার সঙ্গে সঙ্গেই বিড়াল তার একমাত্র পদ্ধতি অবলম্বন করে গাছের মগডালে উঠে গেল। কিন্তু শৃগালটা দৌড়ে গেল, আবার পিছিয়ে গেল, তার ক্ষিপ্রতা দিয়ে এ পাশে লাফ মারছে, ও পাশে লাফ মারছে, সে পাশে লাফ মারছে, নানা রকম তার কলা কৌশল দেখাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে সে হাঁপিয়ে গেল, সঙ্গে সঙ্গে তাকে সেই কুকুরের দলটা একেবারে ছিঁড়ে কামড়ে খেয়ে নেবে এমন অবস্থায়। তখন বিড়ালটা উপর থেকে গাছ থেকে বলল যে ভাই তোর তো অনেক পদ্ধতি ছিল, তোর নানা রকম এই করতে পারিস, ওই করতে পারিস, এই করতে পারিস, কিন্তু আমার একটা পদ্ধতি ছিল, ওইটা কিন্তু আমাকে বাঁচালো, আমি দেখ বেঁচে আছি এখনো। কিন্তু তোর এতগুলো পদ্ধতি তুই কিন্তু বাঁচাতে পারলো না। প্রশ্ন হবে এই গল্পটা আমি কেন ডিএ আন্দোলনের প্রসঙ্গে এখানে বললাম। অবশ্যই প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? আমরা অনেক ভালো ভালো আইনজীবী লাগিয়েছি। আমাদের রাউফ রহিম আছেন, আমাদের পাটোয়ারি সাহেব আছেন। সেই পাটোয়ারি সাহেব যার সামনে বিরোধী পক্ষের আইনজীবী দাঁড়াতে থরথর করে কেঁপে যায়, সেই পাটোয়ারি সাহেবকে আমরা লাগিয়েছি, সেই রাউফ রহিমকে আমরা লাগিয়েছি। এবং আমাদের শ্রদ্ধেয় আমাদের কলকাতা হাইকোর্টের এক প্রকার বাঘ বলা চলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয়কে লাগিয়েছি। তাহলে আমাদের তো এত শক্তি, আমাদের পাওয়ার, এত আমাদের এনার্জি, তাহলে বারবার আমরা হেরে যাচ্ছি কেন? না, বিরোধী পক্ষের একটা মাত্র আইনজীবী অভিষেক মনু সিংভিজির কাছে। কেন বলুন তো? কারণ অভিষেক মনু সিংভিজি এই মুহূর্তে তিনি বিরোধী পক্ষের আইনজীবী হতে পারেন, অবশ্যই তিনি আমাদের কাছে এই মুহূর্তে চরম শত্রু আমাদের। কারণ উনি একাই শিখণ্ডীর মতো পশ্চিমবঙ্গ সরকার এবং ডিএ আন্দোলনকারীর মাঝখানে একটা অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে, শক্ত প্রাচীর, যাকে কোনোভাবেই খণ্ডন করা যাচ্ছে না। এবং ওনার জন্যই স্টেট গভর্নমেন্ট কিন্তু বারবার জেতার আশ্বাস পাচ্ছেন বা জয় পেয়ে যাচ্ছেন, শুধু একমাত্র অভিষেক মনু সিংভিজির জন্য। তার কারণটা কি বলুন তো? না, ওই বিড়াল এবং শৃগালের মতো আমরা অনেক রকম পদ্ধতি অবলম্বন করছি। আমরা এখান থেকে তথ্য নিয়ে ওখানে দিচ্ছি, সেখান থেকে তথ্য প্রোভাইড করছি, কিন্তু অভিষেক মনু সিংভিজি তিনি কিন্তু একটা মাত্র তথ্য বারবার দিয়ে আসছেন। কী তথ্য বলুন তো? তিনি বারবার দিয়ে আসছেন এক্সটেন্সিভ হিয়ারিং,
অর্থাৎ তিনি ভালো করেই জানেন যে যখনই কোনো মামলা শুরু হবে, যদি সেই মামলাটা ট্রাইব্যুনাল থেকে আসে কিংবা স্যাট থেকে আসে কিংবা সিঙ্গেল বেঞ্চ থেকে আসে, ডিভিশনাল বেঞ্চ থেকে আসে, রিভিউ বেঞ্চ থেকে ঘুরে আসে, তখন সেটাই কিন্তু সুপ্রিম কোর্টকে অনেক সময় দিয়ে শুনতে হয়। কারণ যেহেতু মামলাটা এতদিন ধরে রোগড়ে এসছে, যার নাম হচ্ছে এক্সটেন্সিভ হিয়ারিং, এবং এক্সটেন্সিভ হিয়ারিংয়ের জন্য মিনিমাম 15 মিনিটের কম সময় হলে হবে না। এই একটা পদ্ধতি অভিষেক মনু সিংভিজি বারবার অ্যাপ্লাই করছেন। অর্থাৎ যখনই মামলার শুনানি শুরু হবে তিনি বারবার বলছেন যে স্যার এটা তো মানে খুবই ট্রিভিয়াল মামলা নয়, এটাকে অনেক শোনার ব্যাপার আছে, অনেক শুনানির ব্যাপার আছে, এবং এখানে অনেক এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন আছে। এক্সটেন্সিভ হিয়ারিং ছাড়া এই মামলা শুনানি সম্ভব নয় বা হবে না। আর সুপ্রিম কোর্টের কাছে 15 মিনিট মানে বিশাল ব্যাপার। সুপ্রিম কোর্টে একটা ডেট পেতে আমরা তো দেখছি 11 বার 12 বার আমরা দেখছি একটা ডেট পেতে 2 মাস 3 মাস সময় লেগে যায়। এরকম ক্ষেত্রে 15 মিনিট সুপ্রিম কোর্টের কাছে সময় মানে একটা বিশাল ব্যাপার। তো অভিষেক মনু সিংভিজি ভালো করেই জানেন যে সুপ্রিম কোর্টের কাছে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের সময় হবে না, তাই ওই পদ্ধতিতে আমাকে এগোতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যে কথাটা আমি বারবার এর আগের চ্যানেলে বলে এসেছি বা বিভিন্ন জায়গায় গিয়ে আমি বলি, যে একটা সুপ্রিম কোর্টের প্যানেল অনুযায়ী কোন মামলাটা কোন প্রায়োরিটি অনুযায়ী ডিসকাস হবে ওইটা কিন্তু কে করে, রেজিস্ট্রার জেনারেল করেন, কিংবা সুপ্রিম কোর্টের যেনারা আছেন ওই যেনারা এনলিস্টিং অফিসার আছেন বা সাধারণত এই সমস্ত কাজগুলো করেন রেজিস্ট্রার জেনারেল। তো আমাদের আশঙ্কা হচ্ছে এই সুপ্রিম কোর্টের লিস্টটা এমন কেউ করছেন যিনি ইচ্ছাকৃতভাবে বারবার আমাদের এই মামলাটাকে 60 নম্বরের পরে রাখছেন। কারণ সুপ্রিম কোর্টের 40-45 নম্বর আসার পরে আর সময় থাকে না, 5টা বেজে যায়, কোর্ট বন্ধ হয়ে যায়। কারণ একই রকমভাবে আমাদের 11 বার কিন্তু একই সমস্যা হয়েছে যে 60 নম্বর থাকার জন্য আমরা তীর্থের কাজ, আমরা ক্ষুধার্ত কাজ হয়ে বসে আছি যে এই বুঝি আমাদের সামনে একটা সুখবর আসবে, কিন্তু আমাদের মোশন হিয়ারিং হয়নি। তো ফ্রেন্ডস, যেটুকু আমি বুঝতে পেরেছি যে এই দুটো ব্যাপারের উপর কিন্তু ডিএ মামলায় আমরা বারবার হেরে যাচ্ছি। একটা অভিষেক মনু সিংভিজির চক্রবর্জ্যের মতো এক্সটেন্সিভ হিয়ারিং তত্ত্ব, আর একটা কেউ না কেউ আছে যেনারা যেনারা সুপ্রিম কোর্টের মামলাটা সাজাচ্ছে আমাদের সময়, যে ডিএ মামলাটাকে এমন জায়গায় রাখো যে ভাই সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। ভাই আমার সুপ্রিম কোর্টের যে ভাই আমার সুপ্রিম কোর্টের লিস্টে তো আছে, কিন্তু সময় কুলায়নি। তাই আমাদের মনে হয় আমাদের যে সমস্ত শ্রদ্ধেয় আইনজীবীরা আছেন, সিনিয়র আইনজীবীরা আছেন, আমাদের শ্রদ্ধেয় আইনজীবীরা আছেন, তেনাদের অবশ্যই ভাবা উচিত যে এর পরে যখন হিয়ারিং শুরু হবে এক্সটেন্সিভ হিয়ারিং এই তত্ত্বটাকে, এই অস্ত্রটাকে কীভাবে ভোঁতা করা যায়, এই অস্ত্রটাকে কীভাবে আমরা মানে সামলা করব, ফেস করব, সেটা কিন্তু অবশ্যই ভাবনার সময় আছে বলে আমাদের বিশ্বাস। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।